আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই মনে হয়? ওকে, নিউ একজন জয়েন করছে মেবি। ওকে, লাবণী আপু, আপনি আপনি কি লাস্ট ক্লাসগুলোতে ছিলেন? মেবি না। না ভাই, আমি জানতাম না যে ক্লাসগুলো হয়। ওকে, মানে কী অবস্থা, আপনার পরিচয়টা দিতে? ভাইয়া আমি হচ্ছে মানে এই পড়ি ইউনিভার্সিটি অফ স্কলার্সে। আর ওকে, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। আপনার ইউনিভার্সিটির লোকেশন কোথায় এটা? বনানীতে। ওকে, বনানীতে। আপনার কোন ইয়ার চলে? ভাইয়া ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার। ওকে, ক্লাস কতদিন হলো আপনাদের তাহলে? আমাদের অক্টোবরের 22 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। সি কত দূর করেছেন? সি কি করাইতেছে নাকি আপনাদের অন্য কিছু করা হচ্ছে? না ভাইয়া, সি দিয়ে শুরু করছে, লুপ করাইতেছে। ওকে, ঠিক আছে, আমি একটু ওপেন করি। হ্যাঁ, অনন্ত মেহেদি ভাই, প্লিজ। আমি একটা মানে একটু অ্যাডভান্স টপিক হয়ে যায়, তারপর আমার ওটা মানে ওটা নিয়ে পড়তেছিলাম আজকে, ওটাতে একটা প্রবলেম হয়েছে। ওটা ক্লাসে লাস্টে বলবো নাকি এখন বললে আচ্ছা, হবে? বলেন, চেষ্টা করব। আমি আসলে এখন সিতে 2D অ্যারে নিয়ে পড়তেছিলাম। ওকে, 2D অ্যারে আসলে বলবো? এই কনসেপ্টটা একটু বোরিং হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য বলতেছিলাম যে হ্যাঁ, এটা হয়তো লাস্টে গিয়ে হ্যাঁ, দেখবো আমি আর কি। আমি আপনাকে বলি, আপনি 2D করেন বা 3D অ্যারেও করেন, সমস্যা নাই। তবে এইখানে হচ্ছে প্রবলেম, এইখানের কোর্সের ব্যাপারটা হচ্ছে কি, এখানে একেবারে বিগিনার লেভেলের যারা আছে, ঠিক আছে, এই যে যেমন ফার্স্ট ইয়ার, একেবারে ফার্স্ট সেমিস্টার, তাই আমি হচ্ছে আমিও ভাই ফার্স্ট হ্যাঁ, সেমিস্টারে। হ্যাঁ, তাই আমি প্ল্যানিংটা করেছি একেবারে ফান্ডামেন্টাল থেকে। হ্যাঁ, একেবারে ফান্ডামেন্টাল থেকে প্ল্যানিং করেছি, যেন কারো যদি গ্যাপ থাকে, ফান্ডামেন্টাল কোনো গ্যাপ, সে যেন গ্যাপটা পূরণ করে নিতে পারে। কারণ দেখবেন আমি যেভাবে ব্রিফলি ডিসক্রাইব করে দিয়েছি, ওইখানে আসলে পরে বেশি কিছু পড়ার থাকে না, কিন্তু একবার এক দুইবার দেখা উচিত। সো এগুলো নিয়ে ডিসকাস হবে ইনশাল্লাহ, ধীরে ধীরে আসবে। এখন হচ্ছে আমি কি করতে চাচ্ছিলাম যেন, ডকুমেন্ট শেয়ার করতে চাচ্ছিলাম। ডকুমেন্ট কোথায় পাইছি? ওকে, এটা কি মানে দেখা যাচ্ছে এমনিতে? জি। আচ্ছা, এইখানে জাস্ট এগুলো জাস্ট আর কি, মানে একবার পড়ার মতন জিনিস, মানে মুখস্থ করার মতন কিছু না। এখানে লিখেছি যেটা আমরা লাস্ট ক্লাসে অলরেডি ডিসকাশন করেছি, তারপরে এখানে একটু ইনক্লুড লিখেছি যে একটা প্রোগ্রাম কিভাবে চলে। এখানে যেটা লেখা আছে, একটি প্রোগ্রাম মূলত তথ্যের উপর ধারাবাহিকভাবে অনেকগুলো কমান্ড বা আদেশ কার্যকর করে। মানে আমরা কোডে যেগুলো লিখি মূলত আমরা তো ওগুলো আসলে কমান্ডই করি, আমরা মেশিনকে কমান্ড করি। এটি শুরুতে হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডি এইসব জায়গায় সংরক্ষিত থাকে, যেগুলোকে আমরা নন ভোলাটাইল মেমোরি বলি। তারপরে হচ্ছে প্রোগ্রাম চালানোর জন্য অপারেটিং সিস্টেমকে নির্দেশ দেওয়া হয়, তখন অপারেটিং সিস্টেম প্রোগ্রামের সম্পূর্ণ অংশ বা মূল অংশটা র্যামে লোড করে তারপর হচ্ছে প্রয়োজন অনুযায়ী কার্যক্রমের অনুসারে নির্দিষ্ট অংশ ক্যাশ অথবা রেজিস্টারে স্থানান্তরিত করে। এটা প্রয়োজন অনুসারে করে। হ্যাঁ, এখন প্রক্রিয়াটা এখানে লিখেছি হচ্ছে, রেজিস্টার একটা মেশিনের দ্রুততম মেমোরি, যেখানে প্রোগ্রামের প্রাসঙ্গিক তথ্য কমান্ডগুলো স্থানান্তরিত হয়। আর আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট সম্পর্কে জানি, যেখানে হচ্ছে রেজিস্টার থেকে তথ্য নিয়ে অ্যারিথমেটিক লজিক ইউনিটে বিভিন্ন কমান্ড বা আদেশ কার্যকর করে। এই ব্যাপারগুলো আমি জাস্ট ইনক্লুড
করেছি হচ্ছে আসলে প্রোগ্রামটা কিভাবে চলে, এটা জাস্ট একটা নোটেড থাকলো, আমরা আমাদের জানা থাকলো। তারপর তো যেটা হয় যে ডিসপ্লে করে, এটা এখানে উল্লেখ আছে। সো এইখানে আরেকটু ব্রিফলি লিখেছি, এখানে প্রোগ্রামটা দিয়েছি স্ক্রিনশট, এটা একটা মেবি, হ্যাঁ। সো প্রোগ্রামটি প্রথমে হার্ড ডিস্কে সংরক্ষিত থাকে, তারপর নির্দেশ পেলে মূল র্যামে নিয়ে যায়। এগুলাই লেখা আছে। উদাহরণ হচ্ছে প্রিন্টএফ হেলো ওয়ার্ল্ড লাইনটি প্রসেস করার জন্য রেজিস্টারে লোড হয়, তারপর হচ্ছে তথ্য কমান্ড নিয়ে কাজ করে। আর স্ট্রিং, এটা কিন্তু একটা স্ট্রিং, ইনভাইটেড কমার ভিতরে আসলে আমরা যা লিখি তাই কিন্তু একটা স্ট্রিং। স্ট্রিং কি যদি আমরা না জানি, আমরা পরে আসবো, আমরা স্ট্রিং জেনে নিব, সমস্যা নেই। ওকে, এটা আউটপুট ডিভাইসে পাঠানো হয়, যেটা আমরা ডিসপ্লেতে আমরা দেখি, ওই কালো একটা ডিসপ্লেতে যে দেখি। এই জিনিসগুলো জাস্ট একবার চোখ বোলালে একবার না, আসলে একবার চোখ বোলালে মনে থাকবে না, 2-3 বার, বা কারোর মনে না থাকলে 4-5 বার চোখ বোলালেই হবে। একটু বড় করে এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো সম্পর্কে তো সবাই জানি, যে এখানে ইন্টিজার, ফ্লট, ফিল্ডস, রিটার্ন, ফর, হোয়াইল, এইরকম যে সিতে আছে মানে নির্দিষ্ট জিনিস, সেগুলোকে আসলে কিওয়ার্ড বলে। যে কিওয়ার্ড যেটা আছে ধরে ইন্টিজার, এইগুলোকে আমরা আসলে ভেরিয়েবল হিসেবে কখনোই লিখতে পারবো না। তাই আসলে সি প্রোগ্রামের ক্ষেত্রে এই জিনিসগুলো তো আমাদের অবশ্যই মুখস্থই রাখতে হয়, যে ইন্টিজার আসলে ইন্ট মানে কি, ফ্লট মানে কি, ইন্ট কী করে, ফ্লট কী করে, ফিল্ডস কী করে, ঠিক আছে। এটা নিয়ে তো এগুলো সম্পর্কে তো সবাই জানি এখানে যারা উপস্থিত আছি, রাইট? জি ভাইয়া। অন্যদের কাছ থেকে শুনতে যাচ্ছি। অন্যরা মানে জানি না এমন কেউ আছে? ওকে, আমি একটু মানে রেসপন্স আশা করবো সবার কাছে। এগুলোকে বলা হয় আসলে কিওয়ার্ড। তো এরকম অনেক কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের লিস্ট আমরা একটু গুগল করে দেখে নিব সিতে আসলে কিওয়ার্ড কি। ওগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। ভেরিয়েবল কি আমরা জানি যে এখানে ইন্টিজার আর হচ্ছে এটা একটা কিওয়ার্ড, আর এইচ হচ্ছে একটা ভেরিয়েবল যেখানে আমরা 25টাকে অ্যাসাইন করে রেখেছি। আচ্ছা, এইখানে একটা কোয়েশ্চেন ইতিমধ্যে যারা সি করেছেন, আমি অনন্তকেই বলতেছি, আপনি একটু বলেন যে এই যে অ্যাসাইন যে করে, এটা মেশিনে আসলে কেমনে রিড করে? আমরা তো এখানে লিখি, প্রথমে ইন্টিজার লিখি, তারপর এইজ লিখি, ইকুয়াল 25, তারপর সেমিকোলন লিখি, কিন্তু মেশিন এটাকে কিভাবে রিড করে একটু বলতে পারবেন? এক্স্যাক্টলি বলতে পারবো না এটা কেমনে মেশিনে রিড করে। অন্য কেউ? মেশিন আসলে রিড করে, মেশিন কোন দিক থেকে রিড করে এটা বলেন দেখি। আমরা যেভাবে লিখি এইভাবে রিড করে নাকি উল্টোভাবে রিড করে? লেফট টু রাইট। লেফট টু রাইট না, মেশিন আসলে উল্টোভাবে রিড করে, ঠিক আছে। মেশিন কিভাবে রিড করে, যে 25কে এইজের ভিতরে অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে, এইচ একটা ইন্টিজার হবে। এই মেশিন আসলে ডান দিক থেকে রিড করে। প্রোগ্রাম মেশিন সবসময় ডান দিক থেকে রিড করে। আপনি খেয়াল করবেন যে আমরা যখন কোনো সামেশন করব, তখন আমরা এ ইকুয়াল টু বি প্লাস সি লিখি, তখন মেশিন কিন্তু রিড করে ডান দিক থেকে, সি প্লাস বি এর মানটাকে মেশিন অ্যাসাইন করে হচ্ছে এর ভিতরে, কিন্তু আমরা পড়ি হচ্ছে লেফট টু রাইট। বাট এই অভ্যাসটা যদি আমাদের একটু হয়, এটা আসলে একটা প্র্যাকটিস বলা যায়, একটা প্র্যাকটিসটা হলে ভালো, তাহলে মেশিনের সাথে আমাদের থিঙ্কিংটা আসলে মানে মিলবে, যে আমরাও ডান দিক থেকে কোড পড়ার সময় আমরা ডান দিক থেকে কোড পড়বো, বাম দিক থেকে না, ঠিক আছে। বুঝতে পারছি কনসেপ্টটা? জি ভাই। আমার একটু কোয়েশ্চেন করতে হবে। ওকে, সোনা ভাই আপনি একটু বলেন তো আমি কি বলেছি আসলে। আপনি এখন আমাদেরকে এই কতগুলো কিওয়ার্ড দেখিয়েছিলেন। কিওয়ার্ড দেখার পর তারপর হলো যে এই মেশিন কোন দিক দিয়ে আপনার রিড করে আসলে এটা বলছিলেন। অ্যান্ড লিটারালি মেশিন আপনার বাম দিক থেকে বা পিছু নিচ থেকে কোনো দিকে করে না, করে শুধু একটা দিকে, ডান দিক থেকে। না না, নিচ থেকে তো কোনো অপশনই নাই। হ্যাঁ, নিচ থেকে কিভাবে করবে?
সরি। অবশ্যই উপর থেকে নিচে যাবে, ঠিক আছে, এটাই বলা যায়। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, তবে মেশিন আসলেই ডেটা বা কোনো কিছু কি হিট করে ডান দিক থেকে। হ্যাঁ, তবে এখানে এটাকে, হ্যাঁ, এটাকে আমরা আসলে কি বলবো, এটাকে আমরা বলবো যে এই যে হচ্ছে 25কে এই যে এইজ ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে, রাইট? এটাই তো আমরা হ্যাঁ, বলি। জি ভাই। হ্যাঁ, এইজে রাখা হয়েছে মানে এইজের ভ্যালু হচ্ছে 25। এটা হুম, কিন্তু এরকম না যে এইজ ইকুয়াল টু 25, সেটা কিন্তু না। এই একটা সমান সমান মানে হচ্ছে ইকুয়াল, মানে হচ্ছে এইজ একটা ভেরিয়েবলে আমরা 25 অ্যাসাইন করে রাখছি। এখন আমরা প্রিন্ট করলে কিন্তু এইজের ভ্যালু প্রিন্ট হবে 25। ওকে। আর এটা নিয়ে আর ডিসকাস না করি, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লট দশমিক সংখ্যা সংরক্ষণ করে, একই জিনিস। ইন্টিজার এবং ফ্লট পার্থক্য হচ্ছে ইন্টিজার হচ্ছে দশমিক সংখ্যাটা সংরক্ষণ করে, মানে সরি, ফ্লট হচ্ছে দশমিক সংখ্যা সংরক্ষণ করতে পারে, ইন্টিজার হচ্ছে দশমিক সংখ্যা সংরক্ষণ করতে পারে না। যেমন আমরা ইন্টিজারের ভিতর 5.9 আমরা রাখতে পারবো না, ইন্টিজারের ভিতর আমাদেরকে একেবারেই মানে র ভ্যালু রাখতে হবে, 25, 5 এই টাইপে। আচ্ছা অন্তর ভাই, ক্যারেক্টারের সাইজ কত বলতে পারবেন? 1 বাইট। 1 বাইট। ওকে। সো ক্যারেক্টারে কি করে, ক্যারেক্টারে হচ্ছে মানে যেরকম একটি সংখ্যা শুধুমাত্র সে রাখে, মানে সে মানে তার মেমোরি সাইজ হচ্ছে 1 বাইট, তো সে একটি সংখ্যায় রাখতে পারে, এর বেশি রাখতে পারে না। আসলে একটু অন্য কেউ একটু বলেন অন্তর ভাই ব্যতীত, যে ইন্টিজার এবং ফ্লটের সাইজ কত, মেমোরিতে তারা কতটুকু জায়গা অ্যাসাইন করে? এখানে আর কি আছে, এই শারমিন আক্তার আপনি চলে গেছে না? আচ্ছা, লাবণী আপু আপনি? ভাই 2 বাইট করে নাকি? ফ্লট? না না, 2 বাইট না, না, ইন্টিজার। না না না, 4 বাইট। এখন আর ক্যারেক্টার হচ্ছে 1 বাইট অনলি, ডাবল হচ্ছে 8 বাইট, ঠিক আছে না অন্তর? ফ্লট মানে, ভাই ফ্লট হ্যাঁ মানে কি 4 বাইট? হ্যাঁ, ফ্লট মানে 4 বাইট না, আর এগুলো ইন্টিজার হচ্ছে 2 বাইট। আপনি যখন ইন্টিজার দিয়ে একটা ভেরিয়েবল লিখবেন, তখন সে মেমোরিতে হচ্ছে 4 বাইট জায়গা নিবে সে, ঠিক আছে? মেমোরিতে হচ্ছে 4 বাইট জায়গা নেবে। আর ফ্লটের ক্ষেত্রে হচ্ছে সেম 4 বাইট জায়গা নেবে। ক্যারেক্টার যদি লিখেন কোনো ইয়ার আগে, কোনো ভেরিয়েবলের আগে, সে তখন মাত্র 1 বাইট জায়গা নেবে মেমোরিতে। আর মেমোরিতে 1 বাইট জায়গা নিলে আপনি এখানে মাল্টিপল মানে বড় কোনো সংখ্যা লিখতে পারবেন, শুধুমাত্র একটা সংখ্যা লিখতে পারবেন, এ লিখতে পারবেন, বি লিখতে পারবেন, অন্যগুলো মেমোরিতে যাবে না। তারপর হচ্ছে ডাবল হচ্ছে বড় সংখ্যার জন্য বলা যায়, ডাবলে আপনার দশমিক সংখ্যাও নেয়, আবার হচ্ছে মানে দশমিক ছাড়াও নেয়, অনেক বড় সংখ্যা নিতে পারে। ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট। আমরা মেমোরির এই সাইজগুলো সম্পর্কে কি জানি সবাই? এখানে ইয়া আছে, ওকে ঠিক আছে। লাবণী আপু আপনি কি এগুলো তো জানেন রাইট, যেহেতু ফর লুপে গিয়েছেন? জি ভাইয়া, কিছু কিছু জানি, কিছু কিছু মনে নাই। ওকে, এখন মানে এইগুলা এই কারণেই দেখাচ্ছি, এগুলা আসলে কিছু কিছু জানলে হবে না, এগুলা মানে একেবারে নিখুঁতভাবে জানতে হবে। অ্যাজ এ মানে বিগিনার হিসাবে আপনি এই ব্যাপারগুলা, এই যে ইন্টিজার, ফ্লট, ডাবল বলেন, যেটাই বলেন, ডাবল বলেন বা যাই বলেন না কেন, এইগুলা আপনার প্রতিটা ল্যাঙ্গুয়েজেই সেম, একই। প্রতিটা ল্যাঙ্গুয়েজে আপনি যখন কোড করবেন তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমি আর একটা প্রশ্ন রাখতে পারি যে মেমোরির সাইজটা আসলে এখন যদি আমরা ডাবলের কথা বলি, ডাবল কিন্তু অনেক বড় সংখ্যা নিতে পারে, রাইট? 8 বাইট অনেক বড় সংখ্যা নিতে পারে ডাবল। এখন তাহলে আমি কেন ইন্টিজার ইউজ করব, কেন ক্যারেক্টার ইউজ করব? সবসময় তো আমার ডাবল ইউজ করলেই, আমি তো ডাবল ইউজ করলেই পারি, তাহলে আমি কেন ইন্টিজার ইউজ করব বা কেন ফ্লট ইউজ করব? এইটার একটা উত্তর আমি কারো কাছ থেকে শুনতে চাচ্ছি। সন্না ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। বাইট কম হয় আর মেমোরি কম খাওয়ার কারণে নাকি? কম স্পেস নেওয়ার কারণে?
হ্যাঁ, সেটা তো আছেই। এখন মেমোরি বেশি স্পেস নিলে আপনার সমস্যা কি? আম, এটা বলতে পারবো না। আচ্ছা, মানে অন্তর ভাই? না, অনন্ত ভাই, সরি। ভাই একটু অনেক কাজে লাগে। এখন আমি যদি আমার মেমোরির বেশি কাজ মানে বেশি নিয়ে নেই, পরে আমার সমস্যা হবে। যদি আমি প্রবলেম সলভিং এর কথা বলি, তাহলে ওখানে একটা মেমোরি অ্যালোকেশন দেওয়া থাকে যে আপনি এত এমবি বা এত কেবি ইউজ করবেন, এর বেশি ইউজ করতে পারবেন না। সেই ওকে। ক্ষেত্রে আমাদের একটু কনসিডার করতে হয় যে আমরা কোন ধরনের ডেটা টাইপ ইউজ করব। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আপনার উত্তর ঠিক আছে। বাট আপনি প্রোগ্রামিং কম্পিটিটিভ করলেন না, ঠিক আছে? কম্পিটিটিভ বাদ দিলেন। এখন আপনি ওয়েবসাইট ডিজাইন করতেছেন, মোবাইল অ্যাপ ডিজাইন করতেছেন, গেম ডিজাইন করতেছেন, সেই ক্ষেত্রে এটা কিভাবে ইম্পর্টেন্ট হবে এটা বলতে পারবেন? আমি অবশ্যই বলে দিব, মানে আপনি চেষ্টা করবেন আনসার দিতে। এগুলো আসলে আম, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ভাই বিশেষ করে আমরা যদি একটা অ্যাপ ডেভেলপমেন্টের ভিতরে যদি দেখি, আমরা নজর দিই, তাহলে দেখতে পাবো যে লাইক অ্যাপ ডেভেলপমেন্ট যদি করি তাহলে লাইক মোবাইলের স্পেসিফিকেশন অনুযায়ী করতে হবে। লাইক আমি যদি লাইক পিসি, বিশেষ করে আমি একটা এক্সাম্পল দিই, পিসি গেম অনুযায়ী বা এই বিশেষ করে পিসি গেম গুলো কিন্তু অনেক হেভি হেভি হয়। সেম তাই অনুযায়ী কিন্তু আমি যদি এরকম করে যদি ফোনের জন্য করি তাহলে কিন্তু সেম হবে না। সুতরাং ভাই আমি কি বলতেছি সরি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি আরও সহজভাবে বলার চেষ্টা করতেছি। আপনি ধরেন বাজারে আপনি হচ্ছে সয়াবিন তেল কিনতে যাবেন, মনে করেন 5 লিটার, ঠিক আছে? বাজারে 5 লিটার সয়াবিন তেল কিনতে যাবেন। এখন আপনি একটা 20 লিটারের ডাম নিয়ে গেলেন, তখন এটা নিশ্চয় বোকামি, মানে একটা বোকামির পরিচয় হবে আপনার, রাইট? আমার কথা শোনা যাচ্ছে? অনন্ত ভাই, হ্যাঁ জি ভাই, শুনতেছি শুনতেছি শুনতেছি। এটার একটা সিম্পল, যদি রিয়েল টাইম উদাহরণ দিতে চাই, এটা এরকম, ঠিক আছে? এখন ভাই একটু আবার একটু দিবেন, আমি একটু শুনতে পাইনি একটু আচ্ছা, অ্যাকচুয়ালি। মানে অন্যরা কি শুনতে পারছেন? একটু রেসপন্স চাই সবাই। ওকে, অনন্ত ভাই আবার একটু বলবেন, শুনে নেই আমি। শোনা যায় ভাই? ওকে, হ্যাঁ, উদাহরণটা হচ্ছে এরকম যে আপনি বাজারে সয়াবিন তেল কিনতে গেলেন 5 লিটার, ঠিক আছে? আপনি 5 লিটার সয়াবিন তেল কিনবেন, লোজ সয়াবিন তেল ধরেন। এখন আপনি 20 লিটারের ডাম নিয়ে গেলেন একটা, তখন আপনাকে নিতান্তভাবেই মানে একটা, মানে আপনার একটা বোকামির পরিচয় হবে। আপনার যেখানে 5 লিটারের একটা তেলের প্লাস্টিকের বোতল নিয়ে গেলেই হচ্ছে, সেখানে আপনি একটা 20 লিটারের ডাম নিয়ে যাওয়া অবশ্যই বোকামি হবে। এটা রিয়েল উদাহরণটা হচ্ছে আসলে এটাই আমার কাছে এইখানে। হ্যাঁ, এইখানে ওই যে অনন্ত ভাই যেটা বলছে কম্পিটিটিভের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হতে পারে, কম্পিটিটিভের ক্ষেত্রে প্রবলেম হতে পারে ওই যে টাইম, মেমোরি বেশি এলোকেশন করলে টাইমেরও একটা ইস্যু খাইতে পারে। হতে পারে যে টাইম বেশি লাগতেছে কোড রান করতে, এটা একটা ইস্যু হতে পারে। তারপরে যে কেবি খরচ হচ্ছে, সেটা একটা ইস্যু হতে পারে। কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এগুলো এখানে খুবই সেন্সিটিভ বিষয়, কারণ ওইখানে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে অবশ্যই টাইমটা অনেক ইম্পর্টেন্ট। একই কোড করবে এক একজনের, কারো কোড রান করতে টাইম লাগবে, কারো কোড রান রান অনেক ফাস্ট করবে, ঠিক আছে? সো এসব ক্ষেত্রে মূলত এই জিনিসগুলো দেখানো হচ্ছে, যে জিনিসগুলো আপনাদের ক্লিয়ার থাকে এবং কোড লেখার সময় যেন এই জিনিসগুলো মাথায় থাকে, এটাই। সো ডাবল অনেক বড়, এগুলার মেমোরি সাইজ কত বা কী ওগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। আমি একটা স্ট্রাকচার দিয়ে দিব নে, আমার কাছে আছে মনে হয় স্ট্রাকচারটা, যেখানে একেবারে কোনটার সাইজ কত দেওয়া আছে। আর ভেরিয়েবল কি, এটা ইতিমধ্যে আমরা সবাই জানি যে ভেরিয়েবল হলো একটা মেমোরিতে অবস্থান যেটা ডাটা সংগ্রহ করে। ভেরিয়েবলের নাম, এই যে এই কথাটা উপরেই বলেছি যে ভেরিয়েবলের নাম অবশ্যই কিওয়ার্ড হতে পারবে না। যে উপরে যে কিওয়ার্ডগুলো ছিল, হ্যাঁ, এই যে যেগুলো হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড সি প্রোগ্রামিংয়ের, এইগুলো ভেরিয়েবলের নাম হতে পারবে না। ওকে, এখানে নাম্বার হলো একটি ভেরিয়েবল, হ্যাঁ নাম্বার একটা ভেরিয়েবল। আর
আচ্ছা, এই কোডটা তো কেউ রিড করতে পারবেন এই কোডটা একটু? এটা সিম্পল একটা কোড দেওয়া আছে একেবারে। এজ হাইট আর গ্রেড হচ্ছে আউটপুট আসবে। নট অনলি আউটপুট, আমি হচ্ছে মানে এই কোডটা রিড করতে বলতেছি, আপনি একটু মানে কোডটা পড়বেন, কোন লাইনের মানে কি একটু বলবেন। যদিও এখানে দেওয়া আছে, তারপরে একটু পড়বেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আসলে ওই স্ক্রিনে চলে গেলে এখানে রেয়াটা দেখতে পারি না। হ্যাঁ ভাই আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, যে কেউ। ওকে, ফার্স্ট লাইনে লেখা আছে যে এজ নামে একটা ভেরিয়েবলে একটা ইন্টিজার ভ্যালু নিছে দেওয়া আছে, মানে অ্যাসাইন হ্যাঁ, করা। আমি চাই তুমি একেবারে প্রথম থেকে পড়ো, যেন কারো কনফিউশন থাকলে, কারো এখানে গ্যাপ থাকলে যেন সেটা পড়ো হয়। কেন ইনক্লুড স্টুডিও ডট এইচ লিখেছি, ইন্টিজার মেইন দিয়ে আসলে কি শুরু হয়েছে, হ্যাঁ এইভাবে একটু রিড করো জাস্ট। ওকে ওকে, প্রথম লাইনটা ছিল ইনক্লুড stdio.h, একটা হেডার ফাইল, যেটা হচ্ছে সির লাইব্রেরি ফাংশন থেকে যে ফাংশনগুলো আমরা ভিতরে ইউজ করব সেগুলো ওখান থেকে আনা হয়। মানে প্রি তারপরে আছে ডিফাইন্ড করা ইনক্লুড, থাকে সি হ্যাঁ প্রোগ্রামিং এ। প্রি ডিফাইন, হ্যাঁ সি লাইব্রেরি ফাংশনগুলো প্রি ডিফাইন করা থাকে, ওগুলো থেকে আমরা বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি। এরপরে আছে ইন্ট মেইন, যেটা মেইন ফাংশন, আর এটার ভিতরে যে কোডগুলো লেখা হবে ওগুলো আসলে প্রিন্ট হবে পরবর্তীতে। আর এর মধ্যে প্রথম লাইনটা হলো ইন্টিজার নিচে একটা মানে সরি এজ নামে একটা ভেরিয়েবল, যেটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করা হয়েছে হ্যাঁ, 20। এটাকে তুমি একটু তারপরে এইভাবে পড়ো, আমি বলে দিচ্ছি। এটাকে তুমি পড়ো যে হচ্ছে 20, 20কে এইচ নামের একটা ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে, যেটা ইন্টিজার। এইভাবে একটু পড়ার প্র্যাকটিসটা করো। ওকে, এখানে 5.9 একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে হাইট নামে ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে। রাইট। এরপরে এ নামে একটা ক্যারেক্টারকে গ্রেড নামের একটা ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে। ওকে। আর এরপরে printf একটা ফাংশন, যেটা ওই যে stdio.h এরা ফাইল থেকে আনা হয়েছে, প্রিডিফাইন্ড একটা ফাংশন, যেটার মাধ্যমে আমরা এজ কে প্রিন্ট করতেছি প্রথম লাইনে। তারপরের লাইনে হাইট প্রিন্ট করতেছি, যেটা আমরা হাইট নামে ভেরিয়েবলে সেভ করছি। আর থার্ড লাইনে গ্রেড কে আমরা প্রিন্ট করতেছি, যেটা গ্রেড নামে ভেরিয়েবলে আমরা সেভ করছিলাম। এরপরে রিটার্ন 0 দিয়ে আমরা ফাংশনটা এন্ড করতেছি, আমাদের কোডটা এন্ড হচ্ছে এখানে। ওকে, নাইস, আসলে সুন্দর হয়েছে অনেক। আমি আর একটু কিছু অ্যাড করে দিই। এইখানে পার্সেন্টেজ 8 বলা হয়, যাকে পার্সেন্টেজ .1 এফ, তারপর হচ্ছে পার্সেন্টেজ সি, এগুলো কেন লেখা হয়েছে আমরা জানি। তারপর আমি একটু বলছি, আমরা যখন ইন্টিজার কোনো ভ্যালুকে আমরা হচ্ছে প্রিন্ট করতে যাই সি প্রোগ্রামিংয়ে, তখন হচ্ছে ওই ভ্যালুটাকে মেমোরিতে পার্সেন্টেজ ডি হিসাবে বোঝাতে হয় ভেরিয়েবলটাকে, ঠিক আছে? আমরা যদি পার্সেন্টেজ ডির অ্যাড্রেসটা আমরা প্রিন্ট করতে যাই, তাহলে আমরা কিন্তু মেমোরির অ্যাড্রেসটা পাবো। এটা কেউ যদি কখনো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবা। এটা আমি কখনো দেখাবো, আগে খেয়াল আসে নাই, খেয়াল থাকলে আমি ডকুমেন্টে অ্যাড রাখতাম। হ্যাঁ, পার্সেন্টেজ ডেজ দিয়ে হচ্ছে মেমোরিতে অ্যাড্রেসটা ধরা হয়, যেখানে হচ্ছে এইচকে রাখা হয়, ঠিক আছে? এটাই আমরা প্রিন্ট করে দেখি মূলত ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি। আর .1 এর ক্ষেত্রে হচ্ছে মানে আমরা এখানে .2 লিখতে পারি, .3ও লিখতে পারি, .5ও লিখতে পারি। আমরা যত পয়েন্ট লিখবো মূলত এটা প্রিন্ট করার সময় দশমিকের পরে অত সংখ্যা দেখাবে, ঠিক আছে? আর আমরা যদি পার্সেন্টেজ এফ লিখি তাহলে যা থাকে তাই দেখাবে। আর হচ্ছে পার্সেন্টেজ সি মানে হচ্ছে আমরা ক্যারেক্টার ক্ষেত্রে পার্সেন্টেজ সি লিখি, অবশ্যই সেম একই মেমোরিতে জায়গায় অ্যাসাইন করে। দেন গ্রেড এখানে লিখেছি, মানে আমাদের গ্রেড প্রিন্ট করবে। তো এটা নিয়ে কি আরও কারো কনফিউশন আছে? আচ্ছা, মনে হয় কেউ জয়েন করতে চাচ্ছিল। আমার কোয়েশ্চেন ছিল, এক সেকেন্ড, আহ, আমাদের এখানে এক- ওকে, হ্যাঁ কোয়েশন করো। একটু ইন্টারফেসটা প্লিজ। হ্যাঁ যাচ্ছি। ওই যে পিডিএফ থাকে, এখানে আমি এই
1.1f এটাতে 1.1 না তো, 0.1 like sorry 1f sorry print f height percent 0.1f backslash n হ্যাঁ এটাতে হ্যাঁ মানে দশমিকের পরে এক ঘর প্রিন্ট হবে। হ্যাঁ রাইট। এখানে আপনি 0.2 দিতে পারেন, 0.3 দিতে পারেন, এখানে যতই দিবেন দশমিকের পরে তত সংখ্যায় প্রিন্ট করবে। ঠিক আছে। আর স্ল্যাশের মানে কি তো আমরা বুঝছি, স্ল্যাশের মানে হচ্ছে নিউ লাইন, নিউ একটা লাইনে যাবে যেখানে যায় এটা প্রিন্ট হবে, অন্যথায় মানে সিরিয়ালি এগুলো প্রিন্ট করে ফেলবে। বোঝা গেছে মেবি সন্না ভাই? জি ভাই। ওকে ওকে দেন হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে কনস্ট্যান্টস, অপারেটরস অ্যান্ড হচ্ছে এক্সপ্রেশনস। এইখানে আসলে ডকুমেন্টের যে জিনিসগুলো উল্লেখ রাখছি আমি জানি মোটামুটি যারা সি প্রোগ্রামিং পড়েছে 1 মাস হলেও পড়েছে তারা এগুলা অ্যাটলিস্ট চোখ বলাইছে, বাট এগুলো ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমি রেখেছি। আচ্ছা এখন কনস্ট্যান্সটা সম্পর্কে কি কারো ধারণা আছে আসলে? কনস্ট্যান্সের কনসেপ্টটা কি যদিও এখানে দেওয়া আছে। ভেরিয়েবলের মান চেঞ্জ করা যাবে না, যেমন পাই। হ্যাঁ রাইট। এখন কনস্ট্যান্সটা লেখার কিন্তু প্রক্রিয়াটা আলাদা, একটু ডিফারেন্ট। ঠিক আছে, আমরা হচ্ছে কনস্ট্যান্স ভেরিয়েবল ইউজ করতে পারবো সি প্রোগ্রামিংয়ে। সেই ক্ষেত্রে আমরা যেভাবে ডিফাইন করে দিতে পারবো হচ্ছে আমরা হচ্ছে দুইভাবেও লেখা ডিফাইনও করে দিতে পারবো। আমরা হচ্ছে ইন্টিজারের আগে এই কিওয়ার্ডটা লিখবো, কিওয়ার্ডটা লিখে আমরা এটা কিন্তু সেম ভেরিয়েবলে আমরা 7 রেখেছি যেটাকে আমরা কনস্ট্যান্স করে দিয়েছি। সো ডেইজ ইন এ উইক এইটা কখনো মানে আমরা প্রোগ্রামিংয়ের পরে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আপাতত এতটুকু বুঝলেই হবে। আমরা যখন এগুলাতে ইমপ্লিমেন্ট করতে যাব তখন আরও ব্রিফলি আমরা দেখাবো মান চেঞ্জ করা যাচ্ছে কি যাচ্ছে না, তখন দেখাবো। সো এইটা সম্পর্কে একটু অনন্ত ভাই আপনার কোনো কোয়েশ্চেন আছে এটা নেই? না ভাই নাই। সো এইগুলা হচ্ছে কনস্ট্যান্স। ঠিক আছে, আমরা যখন অবশ্যই যেরকম পায়ের মান যদি আমরা ব্যবহার করি প্রোগ্রামিংয়ে, তারপরে হচ্ছে যদি আমরা এই যে ডেইজ ইন এ উইক, এক সপ্তাহে কত দিন, এই সব যদি আমরা ভেরিয়েবল ইউজ করতে যাই, ঠিক আছে, মানে যেগুলো একেবারে কনস্ট্যান্স কখনো চেঞ্জ হলে সেটা রং হয়ে যাবে, তো ওই সব ক্ষেত্রে আমরা অবশ্যই কনস্ট্যান্স ভেরিয়েবল মানে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, এটা একটা ইউজ না করলেও কিন্তু আপনার কোড পারফেক্টলি কাজ করবে, আপনি ডিজায়ার্ড আউটপুট যেটা সেটা দিবে, বাট এটা একটা মানে বেস্ট প্র্যাকটিস। সো অপারেটর তো সেম আমরা জানি অপারেটর কি, যোগ বিয়োগ, এখানে দুটা উঠে নাই। আচ্ছা প্লাস মাইনাস, তারপর হচ্ছে ডিভিশন, এগুলোকে আমরা অপারেটর বলি। অপারেটর আমরা কিভাবে ডিক্লেয়ার করি এখানে সেটা লিখেছি। হ্যাঁ, এই যে এইটাকে কিন্তু আমরা এইভাবে রিড করব, যেমন এ এবং বি এর মানকে আমরা মূলত সাম ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করব। ঠিক আছে, আর হচ্ছে রিলেশনাল অপারেটর, এই রিলেশনাল অপারেটরগুলোর মানে কি এগুলো একটু কেউ বলেন? সন্না ভাই আপনি একটু বলেন এগুলোর মানে কি, না দেখা গেলে আমি একটু বড় করে দিই। হ্যালো, এখানে রিলেশনাল অপারেটর হ্যাঁ, আমি এটার সংজ্ঞা দিতে পারবো না অবশ্যই, বাট না 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 সংজ্ঞা না, আপনি এটা মানে বলেন। এই যে ইকুয়াল মানে কি, নট ডাবল ইকুয়াল এন্ড আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়াল গ্রেটার দেন, না এটা হ্যাঁ গ্রেটার দেন, লেস দেন। আমি বুঝি না, একটু প্রথমতে বলেন। হ্যাঁ ভাই আমি বলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, উনি একটু ট্রাই করুক তারপর বলেন আপনি। হ্যাঁ ভাই এটা পারবো না এটা। ওকে ওকে, মানে না পারলে স্কিপ করবেন, মানে একেবারেই লজ্জা পাবেন না। আমি কোয়েশ্চেন কেন করি, কোয়েশ্চেন করতেছি, কোয়েশ্চেন করে করে যদি এটা করা হয় তাহলে মনে করেন যে আপনাদের মাথায় একটু ক্যাচ করবে বেশি, অন্যথায় আমি ঢালাওভাবে বলে গেলে মানে একটু বোর্ড টাইপের হবে। হ্যাঁ আপু বলতে চাইছিলেন প্লিজ। হ্যাঁ, ইকুয়াল মানে হচ্ছে দুইটা সমান। হ্যাঁ নট, তারপর ওইটা হচ্ছে নট ইকুয়াল, সেকেন্ডটা হচ্ছে নট ইকুয়াল মানে সমান না।
তারপরটা হচ্ছে গ্রেটার দেন মানে ফার্স্টেরটা সেকেন্ডটা থেকে বড়, তারপরটা হচ্ছে লেস দেন মানে ফার্স্টেরটা সেকেন্ডটা থেকে ছোট, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে মানে বড় অথবা ইকুয়াল, আর একটা লেস দেন ইকুয়াল সেটা হচ্ছে ছোট অথবা ইকুয়াল। ফাইন, তাহলে আপনি লজিক্যালগুলোও বলে ফেলেন। এন্ড হচ্ছে মানে দুইটাই আছে আর কি, মানে এটা অথবা এটা। আর নেক্সটটা হচ্ছে মোস্ট প্রবাবলি অর, মানে দুইটাই আর কি হইতে হবে, দুইটাই ট্রু হইতে হবে। আর নেক্সট এটা হচ্ছে নট, যেমন ইফ এ গ্রেটার দেন 0 এন্ড বি গ্রেটার দেন 0। তো এন্ড মানে হচ্ছে যে যে কোনো একটা ট্রু হইলেই লুপটা চলবে আর কি। হ্যাঁ, নো নো নো, এখানে একটু মিসকনসেপ্ট আছে আপনার। এন্ড মানে আমার মনে হয় দুইটাই আপনার ট্রু হতে হবে, অর মানে হচ্ছে যে কোনো একটা হলেই লুপটা পাস করবে। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই হতে পারে না, এটাই কনসেপ্ট। এন্ড মানে হচ্ছে আপনাকে অবশ্যই এই কন্ডিশনও, আপনি যে ডাটা ইনপুট দিবেন সেটা এই কন্ডিশনও পাস করতে হবে, এই কন্ডিশনও পাস, সে দুইটা কন্ডিশন চেক দিবে। বাট যখন আমরা অর ইউজ করব, সে প্রথম কন্ডিশন চেক দিবে, দিয়ে যদি ওকে হয়ে যায় নিচে চলে যাবে, আর যদি ওকে না হয় দ্বিতীয় কন্ডিশন সে চেক দিবে, চেক দিয়ে যদি সে কন্ডিশন ফিল আপ করে দেন পাস করবে, অন্যথায় সে ব্রেক করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অপারেটর। আমরা এগুলো কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করব। রিলেশনাল অপারেটর আমরা মূলত হচ্ছে যেরকম কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করব, ইফ এলস কন্ডিশন হতে পারে, সুইচ কেস হতে পারে, বা অন্য যেগুলো হয়। সেম লজিক্যাল অপারেটর হচ্ছে এরকম, হ্যাঁ, এন্ড অর বা নট। তারপরে হচ্ছে আর নট মানে হচ্ছে আমরা যদি ইফের ভিতরে কোনো কন্ডিশন লিখতে চাই যে এটা না হলেই আমাদের কন্ডিশন পাস করবে, তাহলে আমরা ওইখানে নট দিয়ে কন্ডিশনটা দিয়ে দিব। সো এটা এখানে তখন আমাদের ডাটাগুলো ম্যাচ করবে আর পড়ে যাবে, মানে নেক্সটে চলে যাবে। আর অ্যাসাইনমেন্ট অপারেটর সেম। এইগুলার সম্পর্কে একটু অন্তর্ভাই বলেন। অ্যাসাইন অপারেটর এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, এখানে একটু বেশি আছে তাই একটু বলতে পারলাম। হ্যালো, আছেন? অনন্ত ভাই? জি ভাই বলেন। ওকে ওকে, আপনাকে ডাকছিলাম। মানে অ্যাসাইন অপারেটর, যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো একটু যদি আপনি মানে ব্রিফ করার ট্রাই করেন, আই হোপ আপনি জানেন। অ্যাসাইন অপারেটর দিয়ে আমরা মূলত কোনো কিছু অ্যাসাইন করি, আর নাইলে আর যেগুলো প্লাস অ্যাসাইন আছে ওগুলো দিয়ে আমরা যোগ করে আবার ওটাতে অ্যাসাইন করি হ্যাঁ ভেরিয়েবলে। হ্যাঁ, রাইট। মাইনাস অ্যাসাইনে বিয়োগ করে আবার ওইটা ভেরিয়েবলে অ্যাসাইন করি, এই জন্য আমরা এগুলো ইউজ করি। এগুলো হচ্ছে অ্যাসাইন অপারেটর, মূলত হচ্ছে এইগুলোর মাধ্যমে আমরা ভেরিয়েবলের ডাটাগুলোকে নানাভাবে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব, তখন আমরা এগুলো কনসেপ্ট আর অনেক এটা তো আমরা দেখেছি অলরেডি, এটা তো ভাই দেখেছি। এখানে ইকুয়াল দুইটা আসছে, বুঝি নাই। মানে ইকুয়াল কি ভুলে আসছে দুইটা হ্যাঁ হ্যাঁ সেম হ্যাঁ, বলে জিনিস? আসছে, হ্যাঁ বলে আসছে, দুইটা না তিনটা চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, সো এইগুলো আমরা দেখব, সমস্যা নেই। হ্যাঁ, এখানে জাস্ট একটা কোড লিখেছি, সেটা হচ্ছে আমরা মানে কি বলে এই অপারেটরগুলো ইউজ করেছি। এখানে কোনো কন্ডিশন অপারেটর আমরা ইউজ করে নাই, মানে লজিক্যাল অপারেটর ইউজ করে নাই, জাস্ট অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে একটা কোড করেছি। সো আপনারা হচ্ছে এখানে আপনারা হচ্ছে পরবর্তীতে একেবারে সিম্পল, এই যে এইখানে যে লজিকটা দিয়েছি বা এইখানে যে লজিকটা দিয়েছি, রিলেশনটা দিয়েছি, এইগুলা ইউজ করে আপনারা মানে 3-4 লাইনের ভিতরে কোড ইমপ্লিমেন্ট করে নেক্সট ক্লাসে আর কি দেখাবেন। ঠিক আছে, একটু আলাদা আলাদা করে দেখাবেন, আমি জাস্ট একটা এখানে দেখাচ্ছি। সো এটা তো মনে হয় ব্রিফ করতে হবে না, কারণ হচ্ছে আমরা অলরেডি পার্সেন্টেজটি কেন ইউজ করি আমরা সেগুলো ব্রিফ করে ফেলেছি। আর এইখানে তো কী হচ্ছে, আমরা প্রথমে সামেশন করেছি, প্রথমে ইন্টিজার আমরা কিন্তু একসাথে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারি একই লাইনে, কমার মাধ্যমে সেপারেট করতে পারি, কমার মাধ্যমে সেপারেট করে লিখতে পারি, আবার আলাদা আলাদাভাবেও লিখতে পারি। যেমন আমরা এটা যদি এই লাইনটা যদি আমরা এইখানে কমা দিয়ে লিখে দিতাম তাহলেও কিন্তু সামেশনটা হয়ে যেত। সো এইখানে আসলে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এটা আসলে ব্রিফ ডেসক্রাইব করতে চাচ্ছি না,
কে যেন আসছে একজন, তোহা। ওকে, এখানে কোনো কোশ্চেন থাকলে তাহলে এটা আলোচনা করবো, নয়তো আমরা পরবর্তীতে যাব। না ভাই question নেই। হ্যাঁ, এটা আগের মতোই, কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, এক্সপ্রেশন মানে হচ্ছে এক বা একাধিক অপারেটরকে বোঝায়, এক বা একাধিক অপারেটর অপারেটরের সমন্বয়ক যা আমরা করি সেটাকে আমরা এক্সপ্রেশন, সি প্রোগ্রামিং সেটাকে এক্সপ্রেশন বলে। যেমন এইখানে যেটা করা হয়েছে a প্লাস বি ইন্টু সি, ঠিক আছে। এখানে আমরা মাল্টিপল অ্যাসাইন করেছি, মাল্টিপল ভ্যালু রেজাল্টে অ্যাসাইন করেছি। এখানে যদি আমরা রেজাল্ট প্রিন্ট করি তাহলে হচ্ছে আমাদের এই ভেরিয়েবলগুলোর মান যা থাকবে সেটা ক্যালকুলেশন করে রেজাল্ট প্রিন্ট করবে। সো এটার ক্যালকুলেশন অবশ্যই আমাদের এই সরল অঙ্কের নিয়ম অনুসারে করবে। আর পরে হচ্ছে এটা ওকে, এটা আমরা একটু দেখি। পিডিএফটা আমার উচিত ছিল গুগল ড্রাইভে রাখা, এখন আবার এখানে বারবার ব্যাক করতে হচ্ছে। আচ্ছা, সায়েম ভাই কি আজকে ফার্স্ট? সায়েম ভাই আপনি শুনতে পাচ্ছেন? ওকে, সো এটা তো এটা আশা করি আর ব্রিফ করতে হবে না, কারণ এইখানে জাস্ট আমরা এটাই প্রিন্ট করেছি। প্রথমে হচ্ছে ইন্টিজারে আমরা হচ্ছে ভেরিয়েবলে মানগুলো দিয়েছি, দেন আমরা রেজাল্টটাকে প্রিন্ট করেছি, ঠিক আছে। ওকে, আর ইনপুট আউটপুট ফাংশন এখানে লিখেছি হচ্ছে প্রিন্টএফ আর স্ক্যানএফ। প্রিন্টএফ আর স্ক্যানএফ দিয়ে আমরা মূলত কী করি, এটা আমরা ইতিমধ্যে সবাই জানি যে প্রিন্টএফ দিয়ে হচ্ছে আমরা ডিসপ্লেতে মানে ভ্যালু দেখার জন্য আমরা, বা ডিসপ্লেতে আমরা যে কোনো যাই দেখতে চাই সেটা হচ্ছে আসলে প্রিন্টএফের ভিতরে লিখতে হয়। আচ্ছা, আমার এখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে আপনি যদি এটার উত্তর যে কেউ দিবেন যে একটা ধরেন আমরা কোড লিখতে গেলে প্রিন্টএফ আসলে কেমন ইউজ করার প্রয়োজন হয় আপনার মতে? মানে ভাই বুঝি নাই আচ্ছা, কোশ্চেনটা। মানে ধরেন আপনি প্রিন্টএফটা কি পরিমাণ ব্যবহার করা লাগতে পারে, মানে 2 বার 3 বার 4 বার, ধরেন একটা 10 লাইনের কোড লিখলে আপনার কি মনে হয় যে প্রিন্টএফ কতবার ইউজ করা লাগতে পারে? ভাই আউটপুট শো করার দরকার হইলে যে সেখানে হ্যাঁ, দরকার করতেই মানে ইউজ করতেই হবে। আমি আপনাকে বলি, নর্মালি আমরা তো হচ্ছে মানে এমনে যখন প্রোগ্রামিং করি তখন তো আমরা প্রিন্টএফ দিয়ে আউটপুট দেখি, বাট আমরা কোনো ফ্রেমওয়ার্কের ভিতরে যখন প্রোগ্রাম করি তখন কিন্তু আমাদের প্রিন্টএফ দিয়ে আউটপুট দেখতে হয় না, তখন ওই ফ্রেমওয়ার্কের অন্যান্য ব্যাপার স্যাপার থাকে, ওরাই আউটপুট দেখায়। ওই ক্ষেত্রে আমরা যখন হাজার হাজার লাইনের কোড লিখি তখন আমরা প্রিন্টএফ দিয়ে কোড চেক করি, ঠিক আছে। চেক করি যে আমরা যেই পর্যন্ত লিখেছি এটার তো মানে ভ্যালু এটার আসার কথা, তখন আমরা প্রিন্টএফ ব্যবহার করে দেখি যে ওটার ভ্যালু এত আসছে কিনা, পরে আমরা আবার প্রিন্টএফ কেটে দিই। এটা একটু মানে ফর নাও জাস্ট শুনে রাখেন। আর স্ক্যানএফটা কেন ইউজ হয়? মানে আউটপুট টেস্ট করার জন্য যে হ্যাঁ, হ্যাঁ, ঠিকঠাক হ্যাঁ, আছে কিনা। হ্যাঁ, ধরেন আপনি একটা মানে সফটওয়্যারের একটা ফাংশনালিটি আপনি ডিজাইন করতেছেন, সো সেইখানে ফাংশনালিটি ডিজাইন করতে যে আপনার অনেক লম্বা একটা কোড লিখতে হবে, যে কোডটা আপনার 2 মাস 3 মাস পরে দেখা গেছে লেখা লাগতে পারে, তখন আপনি তো পুরা কোডটা একবার লিখে পরে রান করে আউটপুট দেখবেন না, তাই না? সেটা তো আপনি পার্ট বাই পার্ট লিখবেন, একটু লিখবেন, তারপর সেটা ঠিক আছে কিনা দেখার জন্য, চেক দেওয়ার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছেন? ওকে, সো প্রিন্টএফের আমরা সেমিকলনের ভিতরে যেটা লিখি ওটা আসলে স্ট্রিং, ঠিক আছে, ওইটাই আমাদের ডিসপ্লেতে প্রিন্ট হয়। আর এখানে আসলে কি লিখেছি, ওকে, এটা প্রিন্টএফ আসলে কেমনে ইউজ করে এখানে আবার লিখেছি, হ্যাঁ, ওটা দরকার নাই আই থিঙ্ক। আচ্ছা, স্ক্যানএফ সম্পর্কে আমরা এখানে জানি না, এমন কেউ আছে কিনা সেটা জানতে চাই। কেউ আছে এরকম স্ক্যানএফ সম্পর্কে ক্লিয়ার না? ইউজার থেকে ইনপুট নেই, হ্যাঁ এটা তো বলছি, মানে জানে না এমন কেউ আছে কিনা। আমাদের এখানে সায়েম ভাই যুক্ত হয়েছেন, সায়েম ভাইয়ের কোনো কথা শুনতে পাচ্ছি না, প্লিজ। হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম,
আপনি আজকে ফার্স্ট জয়েন করেছেন? হ্যাঁ জি, আজকে আমি ফার্স্ট টাইম ক্লাস করতেছি আপনার। ওকে, সো একটু আপনার ইয়াটা দিবেন, ইন্ট্রোডাকশনটা, ইউনিভার্সিটি, আপনার জি বাসা কোথায়, অবশ্যই। কোন ইয়ারে আছেন? জি জি অবশ্যই দিচ্ছি। আমি আবুসাদ মোহাম্মদ সায়েম, ফর্মার অফিসার ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমি। বর্তমানে হচ্ছে একাডেমি ছাড়ে আমি হাজী দানেশ কম্পিউটার সায়েন্সে আছি। ওকে, কলেজ ছিল ঢাকা কলেজ। আর আমার গ্রামের বাসা হচ্ছে দিনাজপুর। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার বাড়ির কাছেই আছেন আপনি। জি, এই মুহূর্তে কোথায় কোথায় আছেন আপনি? এই মুহূর্তে দিনাজপুরে আছি, হাজী দানেশে। ওকে, দ্যাটস গুড। হাজিদানাস ক্যাম্পাসে আমি গেছি। জি জি। হ্যাঁ, অনেক আগে গেছি। ব্লোহার্স ভাই, আপনার কি অবস্থা? আপনার অ্যাকচুয়াল নামটা যেন কি? ভাইয়া তামান্না হায়দার। আচ্ছা, হ্যাঁ, সরি ভাই, তামান্না হায়দার তো ব্লোহার্স ফেসবুকের নাম এমন হয়, জিমেলের নাম এরকম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো আমি তো কোশ্চেন করতেই বলে গেছি যে স্ক্যানএফটা আসলে কি, যদি ওই যে আমাদের নতুন যে সায়েম ভাই আসছেন, আপনি তো জানেন আশা করি, না? অবশ্যই, কারণ ইউজার থেকে আমরা যখন ইনপুট নেই তখন সেটা আমরা হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে দেই। হ্যাঁ, সো আমরা আপনি একটু লাইনে থাকেন। আমরা উপরে একটা কোডে, হ্যাঁ, আমরা যদি এই ভ্যালুগুলোকে আমরা এই ভ্যালুগুলোতে আমরা স্ক্যানএফ ইউজ করতে চাই, ঠিক আছে, আমরা সবগুলো আমরা ইনপুট নিতে চাই, তাহলে আমরা আসলে কিভাবে ইনপুট নেব? যেহেতু এটা ইন্টিজার তো হচ্ছে আমরা পার্সেন্টেজ অফ ডি দিয়ে নিব। রাইট, ওকে। আমরা কিন্তু একসাথে একটা স্ক্যানএফের ভিতরে কিন্তু আমরা এই তিনটা ভেরিয়েবল ইনপুট তিনটাই নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তিনটাই নিতে পারবো। সো এইগুলো আপনারা হচ্ছে একটু নানাভাবে প্র্যাকটিস করে দেখবেন। প্র্যাকটিস করতে যায় সি প্রোগ্রামিংয়ে আপনি যে কোনো কিছু প্র্যাকটিস করতে যায় কোনো প্রবলেম ফেস করলে সেগুলোর সলিউশন আপনারাই পাবেন, বের করতে পারবেন। বাট একেবারে ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। আমি না পারলে চেষ্টা করব, আমিও একটু রিসার্চ করে যাব, কারণ আমি প্রায় সি প্রোগ্রামিং প্রায় 5-6 বছর পরে আপনাদের সাথে শুরু করেছি, ঠিক আছে? হ্যাঁ, সো স্ক্যানএফের কনসেপ্ট, এখানে বিভিন্ন উপায়ে স্ক্যানএফ কীভাবে করতে হয় এটাই দেখানো হয়েছে। এই কোডগুলো আপনারা, মানে আরেকটা বিষয় যেটা বলে দিই, এইখানে আমি স্যাম্পল কোডগুলো বসাইছি। আমিও এগুলা মানে সবগুলো করি নাই, আমিও এখান থেকে ওখান থেকে কপি করে মানে ডকুমেন্ট তৈরি করেছি, ঠিক আছে। বাট আপনারা এই কোডগুলো তো করবেন অবশ্যই, কিন্তু এই কোডগুলোকে যে এইভাবে টান দিয়ে কেউ কপি করে তারপর কোড বক্সে নিয়ে বসাবেন না, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন, যদি আপনি না দেখে লিখতে না পারেন, অ্যাটলিস্ট দেখে দেখে আপনি টাইপ করে কোড বক্সে উঠাবেন, মানে কপি করে। ভাইয়া আপনি হচ্ছে হ্যাঁ, আপনি ভিএস কোডে করাবেন না কোড ব্লকসে করাবেন? কোড বক্সে। আচ্ছা, ভিএস কোড করাইলে ভালো হতো না, ওইখানে টার্মিনালে একটু সমস্যা হইতো। আপনি বেস করে করেন, সমস্যা নাই, আমি কোড বক্সে দেখাবো, কারণ হচ্ছে সেটা কোড বক্সে দেখালে একটু ভালো হয়, কারণ ওই কোড বক্সে আপনার লাইন বাই লাইন এররগুলো একটু সহজে বোঝা যায়, আর একটু এক্সপ্লেন করে। আপনি বিএস কোড ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি বিএস এখন কোড, কি হ্যাঁ, এখন সি কি এখন মাঝখানে আছেন না হচ্ছে শুরুতে কেবল? একেবারে ফান্ডামেন্টাল লেভেলে আছি, একেবারে ও আচ্ছা ফান্ডামেন্টাল লেভেলে, মানে আমরা হচ্ছে শুরুতেই আছি। আচ্ছা আমরা আচ্ছা, এখনো সমস্যা নেই। কোডিং সেশনে আমরা যাই নাই বললে চলে। আমরা হয়তো নেক্সট ক্লাসেতে আমরা এইগুলা ইমপ্লিমেন্ট করা শুরু করব, ঠিক আছে? না এখন ওই যে একটু ভিতরে গেলে কোশ্চেন করতাম একটা, ওই যে আপনার আমার কয়টা ফাংশনের সমস্যা হয়, যেমন গেটস, পুটস, এফ গেটস। হ্যাঁ হ্যাঁ, এগুলোতে আরও পরে আসবো আমরা। আপনি অ্যাডভান্স পড়াশোনা করতেছেন বা আপনার একাডেমিক অ্যাডভান্স পড়াশোনা চলতেছে, আপনি ওটার সাথে কন্টিনিউ করেন, সমস্যা নেই। বাট আমরা জি ভাই। কোর্সটা একেবারে বিগিনার থেকে নিয়ে আসতেছি, ঠিক আছে? যে আজকে কি 2 নাম্বার ক্লাস নাকি? হ্যাঁ, আজকে 2 নাম্বার ক্লাস মেবি। আমরা একেবারে বিগিনার থেকে আসতেছি, কারণ হচ্ছে আমাদের পড়াশোনা সি প্রোগ্রামিংটা যখন শুরু হয়। ভাই ক্লাসের টাইম শেষ হইতেছে, আরেকটা লিংক দেন, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, আমি একটা লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, আমি দিয়ে দিছি, এখানেও দিয়ে দিলাম।
আমি লিভ নিলাম না। আমরা কয়জন জয়েন করছি? 2জন আছে। ওকে, নেহা আপনি কি নতুন জয়েন করেছেন মাত্রই? নেহা আচ্ছা, আমি আপনাদের একেবারে ক্লাসের প্রথম দিকে একটা কথা বলেছিলাম, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি জি ভাই, একেবারে জি। হ্যাঁ ক্লাসের প্রথম দিকে বলেছিলাম যে আপনারা 3জন করে একটা গ্রুপ করবেন, যারা মূলত আপনারা এই প্রোগ্রামিং প্রবলেম সলভগুলো করতে যায় বা আপনাদের কোনো কন্টেস্ট করতে যায় যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন সেইগুলা আপনারা নিজেদের ভিতর আলোচনা করবেন। কারো প্রবলেম থাকলে সলভ করে দিবেন, নিজের প্রবলেম থাকে সলভ নেওয়ার চেষ্টা করবেন। সো গ্রুপটা নিয়ে কি কেউ কিছু ভেবেছিলেন? আমি অবশ্যই ভাবছিলাম, বাট আপনার কাকে কি করব এটা নিয়ে তো শিওর ছিলাম না, বিশেষ করে এটা ক্লাসের দ্বিতীয় দিন, তাই আর হ্যাঁ, আমার যেটা মনে হয় আপনারা গ্রুপটা একটু করেন প্লিজ, ঠিক আছে? এটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের এটা যদি আপনারা এইভাবে কাউকে না পান, আপনার ক্যাম্পাসের 2জনকে নিয়ে আপনি গ্রুপ করেন, ঠিক আছে? এটা একটু করেন, আপনাদের নিজেদের ভালো হবে। কারণ আপনারা প্রোগ্রামিং নিয়ে যত চিন্তা করবেন, যত আলোচনা করবেন, ততই আপনাদের মানে স্কিল ডেভেলপ হবে এবং আপনাদের এই নলেজগুলো স্টেবল হবে। ঠিক আছে, শিখে শুধু চলে গেলে এই জিনিসগুলো স্টেবল থাকবে না। জিনিসগুলো দেখবেন 2 মাস পরে পড়তে বসলে আবার আপনার কাছে অধিকাংশ জিনিসই কনফিউজিং লাগতেছে। সো প্লিজ একটু মানে গ্রুপটা করেন, ঠিক আছে? অনন্ত মেহেদি ভাই, আপনি একটা গ্রুপ করেন, আপনারা সবাই একটা করে গ্রুপ করবেন। হয়তো এই জায়গায় যারা আছেন এদের ভিতরে করেন, অন্যথায় নিজের ক্যাম্পাসের বা অন্য ক্যাম্পাসের পরিচিত বন্ধু থাকলে তার সাথে করেন। গ্রুপ ডিসকাশনটা প্রথম অবস্থায় একটু ইম্পর্টেন্ট। অনন্ত ভাই, আমার কথা কি শোনা গেছে? ওকে, এটা আশা করি সবাই বুঝবেন। আমি আর এটাতে ব্রিফ দিতে যাচ্ছি না যে আসলে কি হবে। এখানে কি হয়েছে, ইন্টিজার আমরা এইজ নিয়েছি, হাইট নিয়েছি, গ্রেড নিয়েছি, ঠিক আছে? এইচ এস গ্রেড আমরা আবার সেগুলো স্ক্যান করেছি, স্ক্যান করে মানে আমরা ইনপুট নিয়েছি, তারপর আমরা প্রিন্ট করেছি, এটাই। আর এইখানে একটা দেওয়া আছে যেটা হচ্ছে আমরা কোথায় কি লিখতে হয়। ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি লিখতে হয়, ফ্লটের ক্ষেত্রে পার্সেন্টেজ এফ, ক্যারেক্টারের ক্ষেত্রে সি, ডাবলের ক্ষেত্রে এটা কিন্তু এল এফ, ঠিক আছে? ডাবলের ক্ষেত্রে এল এফ, স্ট্রিংয়ের ক্ষেত্রে পার্সেন্টেজ এস। আচ্ছা, এই জিনিসগুলো দেখা যাচ্ছে তো এখানে কম ছোট। ওকে, সো এটা আসলে একেবারে মুখস্থের জিনিস, এটা আসলে মুখস্থ রাখতে হবে যে আমরা কিভাবে কোনটার ক্ষেত্রে কি ইউজ করতে হয়। একেবারে মুখস্থ, প্রথম অবস্থায় মুখস্থ রাখতে হবে, পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করি পরে এইগুলা আসলে চলে আসে মাথায়।
লিঙ্কে ঢুকতেছে না, কেন ঢুকতেছে না? ওকে, আচ্ছা এইখানে জাস্ট একটা কম্বাইনিং কনসেপ্ট আমরা দিয়েছি, এটাও আপনারা রিড করে দেখবেন, এটাও সিম্পল, এটা আপনারা রিড করে দেখবেন। মানে উপরে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি, চেষ্টা করেছি এটাতে ইনক্লুড রাখার, সব কিছু নাই। তারপরে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস রেখেছি, যেটা হচ্ছে একটি প্রোগ্রাম লিখুন যেখানে ব্যবহারকারীর নাম, বয়স ইনপুট নেবে আর আউটপুটে প্রদর্শন করবে। একটা প্রোগ্রাম লিখুন যেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল গুণফল প্রদর্শন করবে। এই দুটা হচ্ছে আমি একেবারে মানে অ্যাসাইনমেন্ট হিসেবে লিখেছি, মানে সিম্পল, যেহেতু বিগিনারদের জন্য। আর আপনারা যারা একটু অ্যাডভান্স জানেন তারা এগুলা একটু ডিফারেন্টভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে চেষ্টা করবেন সবার সামনে প্রেজেন্ট করতে বলতে হচ্ছে মানে নেক্সট যে ক্লাসে হবে, যদি আপনি মনে করেন যে এইখানে কম্বাইনিং অল কনসেপ্টে যে আমি কোডটা করেছি আপনি এর থেকে একটু ডিফারেন্ট আরও ইজিভাবে করতে পেরেছেন, দেন ওটা সবার সামনে প্রেজেন্ট করবেন, ঠিক আছে? আজকে ডকুমেন্টে মনে হয় আমার এই পর্যন্ত, হ্যাঁ ডকুমেন্টে আজকে এই পর্যন্তই ছিল। আজকে আসলে আমি এই কোডগুলো ইমপ্লিমেন্ট করে দেখাতে পারতাম, কিন্তু আমি আসলে ইমপ্লিমেন্ট করে দেখাইনি, কারণ হচ্ছে আমার আসলে ফোকাসিং বিষয় হচ্ছে আজকে যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, যে আমার স্ক্যানএফে কেমনে লিখতে হয়, স্ক্যানএফের জন্য কি ইউজ করতে হয়, বা এখানে আর যেগুলো আছে একটা প্রোগ্রাম কীভাবে চলে প্রথমে দিয়েছি এটা, তারপরে হচ্ছে কিওয়ার্ডগুলো কি, মানে এই জিনিসগুলোকে ফোকাস করে হচ্ছে আজকের ডকুমেন্টটা, যে কারণে আমি কোডগুলো ইমপ্লিমেন্ট করে দেখাই নাই। সো আমি এগুলোতে কারো কনফিউশন থাকলে বা এগুলোতে কারো মানে গ্যাপ থাকলে আমি চাইবো যে সবাই এই গ্যাপগুলো নেক্সট ক্লাসের আগে ফিল আউট করবেন, দেন হচ্ছে আমরা এই কোডগুলো আমরা ইমপ্লিমেন্ট করব ডিফারেন্ট ওয়েতে, ঠিক আছে? আমরা ডিফারেন্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করবো, যেমন এটা আমি ইমপ্লিমেন্ট করি, তারপর কাউকে বলবো যে এগুলোকে স্ক্যানএফ দিয়ে ইমপ্লিমেন্ট করেন, বা এখানে আমি বলবো যে এখানে কন্ডিশন ইউজ করেন, ঠিক আছে? যে এইচ এত হইলে, হাইট এত হইলে, তারপর একটা কন্ডিশনের মাধ্যমে আপনি গ্রেডটাকে ডিসপ্লে করেন, ঠিক আছে? তখন আমি এভাবে বলবো, আপনারা হচ্ছে এটা মানে লাইভে করার চেষ্টা, কাউকে বলবো সে বলা মানে করার চেষ্টা করবেন, এরকম সেম। না পারলে সমস্যা নয়, না পারলে অন্য কেউ করবে, কেউ না পারলে আমি করে দেব। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? রাব্বি হাসান নো। কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো সাজেশন থাকলে বলেন প্লিজ। সোনা ভাই? আমার অবশ্য কোনো কোয়েশ্চেন নেই, সাজেশন থাকলে বলেন। না সাজেশন নেই, বাট আমার জন্য একটা কিছু নিব, বা জানি না ওদের জন্য হেল্পফুল হবে কিনা। আমি প্রায়শই খাতার মধ্যে কিছু জিনিস নোট করি, টিকে রাখি, লাইক আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, বা লাইক আপনি আজকে বললেন যে এই কিছু মেমোরাইজ করার বিষয়গুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখি। এটা কি আমার জন্য হেল্পফুল হবে ইন ফিউচার? বা হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনারা কি কেউ মানে অনলাইনে যে নোট করা যায় এইসব নোট কেউ ইউজ করেন? আমি বোথ ইউজ করি, লাইক এখন ইয়াতে কিছুক্ষণ পর খাতায় করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই হেল্পফুল হবে, এবং প্রত্যেকেরই উচিত নিজের ব্যক্তি একটা নোট করে পড়া। যেমন আমি আপনাদের ক্লাসগুলো নিচ্ছি, আমি হচ্ছে মানে এটার একটা প্রিপারেশন হিসাবে একটা নোট তৈরি করি, যেগুলো আপনাদের সামনে শো করি, একটা নোট তৈরি করি যেন আমার ক্লাস নিতে যায় যেন আমার ফ্লো না হারায় যায় বা এরকম কিছু। বা আমি যদি ফার্দার কখনো সি প্রোগ্রামিং ক্লাস নিই তাহলে কিন্তু এই ডকুমেন্টগুলো আমার অনেক হেল্পফুল হবে, আমার কিন্তু আবার পুনরায় ডকুমেন্ট রেডি করতে হবে না, হয়তো কোথাও আপডেট করতে হবে। সো আমার যেটা মনে হয় যে প্রত্যেকেরই আসলে নোট করে পড়া উচিত, কারণ সবারই একটা নিজস্ব চিন্তাধারা থাকে যে আমি যে ডকুমেন্ট দিয়েছি আপনি সেটা যখন ইন ডিটেলসে পড়তে যাবেন গুগল থেকে বা অন্য কোনো জায়গা থেকে, ইউটিউব থেকে, তখন আপনি আরও ডিফারেন্ট কিছু পেতে পারেন, আরও হেল্পফুল কিছু পেতে পারেন, কারণ আপনি আরও অনেক ডিটেলস ঘাটাঘাটি করে পড়াশোনা করবেন। আমি কিন্তু অত ডিটেলস ঘাটাঘাটি করে নোট করি নাই, আমি নোট করেছি হচ্ছে আমি যা জানি সেইটার উপরে একটু ঘাটাঘাটি করে নোট করার চেষ্টা করেছি। সো
এই জিনিসটা আমার মনে হয় যে প্রত্যেকের নোট করে পড়া উচিত, কারণ আপনি যখন নিজস্ব নোটটা করবেন সেটা আপনার ব্রেনে থাকবে বেশি, এটাই। আর অনলাইনে নোট, আমি অনলাইনে নোট করি, আমি আপনাদেরকে দেখাই দেবো আমি কেমনে অনলাইনে নোট করি, চাইলে আপনারা কেউ করতে পারেন। আমি আসলে প্রত্যেকের কাছ থেকে এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছ থেকে জানতে চাইবো যে কোনো কোয়েশ্চেন আর কোনো সাজেশন, যে কোনো একটা কিছু বলতে হবে প্রত্যেককেই। সায়েম ভাই আপনি বলেন। প্রত্যেক ক্লাসেই মানে হোমওয়ার্ক টাইপের আর কি দিলে হ্যাঁ সেটা ধরেন যে মানে ইয়ে থাকে এটি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হোমওয়ার্ক দিব, বাট আপনাকে হোমওয়ার্কটা কি দিব সেটা হচ্ছে বিষয়। আপনাকে হোমওয়ার্কটা দিতে হবে অবশ্যই মানে প্রবলেম সলভিং রিলেটেড, বাট আমরা তো এই মুহূর্তে ফান্ডামেন্টাল রিলেটেড ফোকাসিংয়ে আছি, আমাদের হয়তো আর একটা ক্লাস ফান্ডামেন্টাল রিলেটেড হবে। সো ফান্ডামেন্টাল রিলেটেডে আপনার এইগুলা যদি আপনি লাস্ট দুইটা ডকুমেন্ট, প্রথমটা তো অত কিছু ছিল না, লাস্ট একটা ডকুমেন্ট যদি আপনি একেবারে মানে অনেক ভালো করে পড়ে থাকেন, আমার মনে হয় যে আমি যদি আপনাকে এখন যে কোনো জায়গাতে কোয়েশ্চেন করে আপনি আনসার দিতে পারেন, এই মানে ইয়াটা যেন আপনি ফ্রিলি তৈরি করতে পারেন, সেই জন্য কোনো প্রবলেম সলভিং বা কোনো কিছু দেওয়া হয় নাই বা ওইদিকে ফোকাস করা হয় নাই। কারণ আমার মনে হয় এই কনসেপ্টগুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে। আপনি যখন কোড লিখবেন সেখানে ইন্টিজার ব্যবহার করা উচিত না, ফ্লোট ব্যবহার করা উচিত না, কি হচ্ছে আপনাকে যেন একেবারে মানে অনেকক্ষণ চিন্তা না করতে হয়, খুব ইজিলি যেন চিন্তা করে লিখতে পারেন। একটা কন্ডিশন যেন আপনি একটু চিন্তা করে সাথে সাথে যেন লিখতে, কারণ ছোটো ছোটো প্রবলেমগুলো লিখতে পারেন। তারপর সি প্রোগ্রামে যে বিষয়গুলো মুখস্থ রাখার কথা ওগুলো যেন মুখস্থ করতে পারেন। এই জিনিসগুলোর উপর ফোকাস রেখে এখন পর্যন্ত এরকম প্রবলেম সলভিংয়ের কিছু দেওয়া হয় নাই, কিন্তু হয়তো বা যদি নেক্সট ক্লাসে আমাদের ফান্ডামেন্টাল জিনিসগুলো মোটামুটি শেষ হয়ে যায় 80% বা 70%, দেন আমরা প্রবলেম সলভিং দেওয়া শুরু করব। বা আজকে কোডে আমরা মানে আজকে আমাদের ডকুমেন্টে যেসব কোড আছে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করব, মানে আমি লাইভ কোড করে দেখাবো প্লাস অন্যকে লাইভ কোড করতে বলবো। সো আমি যখন আপনাকে লাইভ কোড করতে বলবো তখন অবশ্যই আপনার ফান্ডামেন্টাল নলেজটা মাথায় থাকলেই আপনি লাইভ কোডটা ভালো করে করতে পারবেন, অন্যথায় আপনি ভুলে যাবেন। কারণ আপনি বাসায় যখন কোড করেন তখন তো আপনি ভুলে গেলে গুগলে সার্চ দিবেন, এখানে দেখবেন সেখানে দেখবেন, তো লাইভ কোড করতে গেলে তো অত টাইম পাবেন না। সো এটা একটা চর্চার মধ্যে দিয়ে আসতেছি, আর হচ্ছে এটা অবশ্যই থাকবে ইনশাল্লাহ শীঘ্রই। আর কি সাইম ভাই আপনার কোনো সাজেশনের কোয়েশ্চেন? আপনি আজকে জয়েন করেছেন। না ভাই, আমার আপাতত বলার কিছু নাই। ওকে, আপনি তাহলে দিনাজপুর আছেন না? আলহামদুলিল্লাহ। জি, আপনার এখানে ঠান্ডা কেমন পড়েছে? এখানে তো ঠান্ডা প্রচুর। প্রচুর না? ওকে। তারপরে হচ্ছে অনন্ত মেহেদি ভাই। আচ্ছা ভাই, একটা কথা ছিল। আমি হচ্ছে পিসিতে গুগল মিটে আপনার দেখা পাচ্ছি না কেন, স্ক্রিনটা? না, স্ক্রিন এখন অফ আছে। ও আচ্ছা, ঠিক আছে। ইয়া অনন্ত ভাই আপনি আছেন? আচ্ছা, মানে সায়াম ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলি। আচ্ছা, আপনার দিনাজপুরের মানে সিইসির কি অবস্থা বর্তমানে? হাজি দানেশের হ্যাঁ, কি অবস্থা বলতে মানে কি মানে টাইপের? কীরকম আর কি আপনাদের এখন, আপনাদের ডিপার্টমেন্টের ভাই বাদারা ভালো করতেছে কেমন আর কি এরকম? এই তো কয়েকদিন আগে প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছিল, সেখানে ফার্স্ট হয়েছে, হাজি দানেশ সেকেন্ড হয়েছে। ওকে। হ্যাঁ, এই যে এপি, কিছুদিন আগে একটা কন্টেস্ট হয়েছে, হ্যাঁ মেবি হ্যাঁ, দেখেছি। ওই কন্টেস্টে ফার্স্ট হয়েছে, হাজি দানেশ সেকেন্ড হয়েছে। আপনাদের এখানে প্রোগ্রামিং এর প্র্যাকটিসটা কেমনে করায় একেবারে ফার্স্ট এখানে ইয়ার আসলে স্টুডেন্টদের? হ্যাঁ, এখানে আসলে আমাদের হচ্ছে প্রোগ্রামিং এর জন্য একটা ক্লাব আছে, প্রোগ্রামিং অ্যারেনা, এটা কি ফেসবুক কার্যকর? ক্লাব। হ্যাঁ, এটা প্রচুর কার্যকর। এই ক্লাব থেকে মেইন হচ্ছে আমাদের কাজগুলো হয়। ওকে। মানে এই ক্লাবটা প্রচুর অ্যাক্টিভ তো, হ্যাঁ। এই ক্লাবে আমাদেরকে সবকিছু শেখানো হয়। ওকে, যদি আর কার্যকর থাকে ভালো। ওখানে ফার্স্ট ইয়ারদেরকে কেমন ইনভলভ করে তারা, ডাকে কেমন? হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকেই তো সবসময় ক্লাবে ডাকে। Good. এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই মানে ক্লাবে অ্যাক্টিভ থাকে হ্যাঁ, সেটাই। শুরু থেকেই। আমাদেরও প্রোগ্রামিং ক্লাব ছিল, সেই ক্লাব থেকেই মূলত আমাদের প্রোগ্রামিংটা জোর করে হোক আর যেমনি হোক প্রথম অবস্থায় শিখেছিলাম আর কি। আর একটা জিনিস খেয়াল করেছি, প্রোগ্রামিং যারা প্রথম অবস্থায় শিখেছে ওরাই মূলত প্রোগ্রামিংয়ে পরবর্তীতে মানে একটু স্মুথলি আগাইতে পারছে।
না ভাই, আমিও তো ফার্স্ট ইয়ার। আমি হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু যারা পরবর্তীতে প্রোগ্রামিং এর ব্যাপারে সিরিয়াস হয়েছে তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আসলে শুরু থেকে এখানে একটু প্রোগ্রামের জন্য চাপ দেওয়া হয় তো। হ্যাঁ, তো শুরু থেকে আমরা করি, যেমন হচ্ছে আমার ক্লাসে চলে গেছে বলা চলে, স্ট্রিং পর্যন্ত চলে গেছে। আর সেটা যাক, স্ট্রিং এ যাক, সমস্যা নেই, স্ট্রিং এ ওই যাক আর জন্য নিজেও যেখানে একটু যাক। আগায় রাখি। হ্যাঁ, আমার আমার আবার হচ্ছে আমাদের ক্লাবও অ্যাক্টিভ, ভালোই অ্যাক্টিভ। আমাদের ক্লাবে হচ্ছে সিনিয়ররা আসে, ওই আচ্ছা, সবসময় সিপি নিয়েই কথা বলতে থাকে। বুঝছি। তো এটা ভালো। আমাদেরও ক্লাব ছিল ক্যাম্পাসে, ইনশাল্লাহ আমরাও ক্লাবের মাধ্যমে প্রথম দিকে, পরবর্তীতে আর ক্লাবটা মেনটেন আমরা ওভাবে করি নাই, ঠিক আছে, বাট প্রথম দিকে ক্লাবটা অনেক সাপোর্ট করছে প্রোগ্রামিং শেখা শুরু করতে। আর আমাদের ক্লাবেও আমাদেরকে মানে প্রচুর এই বিষয়গুলো মানে প্রোগ্রামিংয়ের ইনিশিয়াল যে ফান্ডামেন্টাল আমাদেরকে কি বলেছিল, আমি সবাইকে বলি, আমাদেরকে বলেছিল প্রোগ্রামিংয়ের যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে, মানে একটা প্রোগ্রাম কিভাবে চলে, বা তারপর হচ্ছে সি প্রোগ্রামিংয়ের যে ফান্ডামেন্টাল বিষয়, মানে কিওয়ার্ড কি, অপারেটর কি, এই জিনিসগুলা আমাদেরকে বলেছো প্রয়োজনে এক একজন এগুলো 100 বার করে পড়বা, ঠিক আছে, যেন চিন্তা করবার আগেই মাথায় চলে আসে, যে প্রয়োজনে 100 বার করে পড়বা, প্রয়োজনে 200 বার করে পড়বা। এইগুলা তোমার পড়ার সময় মনে হবে যে আমার পরে মনে থাকবে, কিন্তু পরে মনে থাকবে না। সো আপনাদেরকেও বলি যে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে মানে আপনারাও পারলে এই জিনিসগুলো পারলে 100 বার পড়বেন বা 150 বার পড়বেন, খুবই বিরক্তিকর কিন্তু পড়বেন, যেন চিন্তা করবার আগেই বিষয়গুলো মাথায় চলে আসে, এতে অনেক বেনিফিট হবে। সো অনন্ত ভাই, আপনার কোনো সাজেশন থাকলে বলতে পারেন। ভাই, আপনার তো পরিচয় জানি না আমি, সবাই তো হয়তো জানে, সেটা একটু দিলে ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছে রাশেদুজ্জামান পরাগ। আমি আমার ইউনিভার্সিটি ছিল হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। আমি হচ্ছে বর্তমানে জবে আছি হচ্ছে ক্লোভার ক্লাউড অ্যাজ এ সফটওয়্যার কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসাবে। আর আরেকটা বিষয়, আমি রিসেন্টলি জব সুইচ করতেছি, জানুয়ারির 1 তারিখ একটা নতুন কোম্পানিতে জয়েন করতেছি। আমার জব হয়েছে আর কি কিছুদিন আগেই। সো ওইটা নিয়ে আসলে আমি একটু প্রেশারে আছি কিছুদিন যাবো, যেহেতু মানে সুইচ করতেছি, সুইচ করতে গেলে কিছু হ্যাসেলের ব্যাপার আছে কোম্পানিতে, কিছু জিনিস। যে কোন কোম্পানিতে আছেন, মানে যাচ্ছেন? টেকনোনেক্সট, টেকনোনেক্সট এটা হচ্ছে বারিধারা ডিউসিস এর এখানে আছে। সো আর কি এগুলো নিয়ে আমি একটু প্রেশারে আছি, যেমন আজকে আমার অফিসতে আসতে প্রায় 9টা বাজছে, কারণ হচ্ছে মানে এইখানে আমি টিম লিড হিসাবে আছি, মানে এই কাজগুলো সবাইকে একেবারে সুন্দর করে বুঝিয়ে ক্লোজ করে যেতে হবে আর কি। সো এটাই আমার আপাতত পরিচয়। আর হচ্ছে আপনাদের সাথে এমনিতেই আছি, শুরু করেছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। আর আমি কাজ করি হচ্ছে পাইথন, পাইথন নিয়ে কাজ করি, হচ্ছে সেলেনিয়াম নিয়ে কাজ করি, প্লেরাইট, তারপরে হচ্ছে সাইপ্রাস, আমি হচ্ছে এইগুলো সেক্টর নিয়ে কাজ করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন ইউজ করি, হচ্ছে জাভা ইউজ করি, জাভাটা একটু কম ইউজ করা লাগে আমার এখানে, পাইথন বেশি ইউজ করি। আর যে কোম্পানিতে যাচ্ছি ওই জায়গায় হচ্ছে আমাকে জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে, ঠিক আছে, আমি কিন্তু জাভা স্ক্রিপ্ট একদিনও করি নাই। সো ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। এখন আমি জাভাস্ক্রিপ্ট একদিনও করি নাই দেখে যে আমার ওই কোম্পানিতে নেবে না তেমন কিন্তু না, আমার আসলে লজিক্যাল ব্যাপারগুলো কীরকম আছে সেটা ইম্পর্টেন্ট, টেকনিক্যাল নলেজ কেমন আছে সেটা ইম্পর্টেন্ট, আমি যে ল্যাঙ্গুয়েজই করি না কেন। এটাই আসলে একটা প্রবলেম, আমরা প্রোগ্রামিং শুরুর ক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজকে বিরাট কিছু মনে করি, যে সি কেন শেখাচ্ছে, পাইথন কেন শেখালো না, তাহলে আগায় থাকতাম, আসলে ওরকম কিছু না। আর এখানে রানা ভাই আসছেন, আফ্রিদি সালমান রানা, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি কি আজকে জয়েন করেছেন? জি ভাই, আজকে নতুন জয়েন করছি। আমাদের ক্লাস আসলে শেষ পর্যায়ে আজকে। ও ঠিক আছে। হ্যাঁ, আমাদের, আর আমি একটু অ্যানাউন্স করে দিই, আমরা আসলে মানে ক্লাসটা করব হচ্ছে শুক্রবার রাত্রে আর মঙ্গলবার রাত্রে। যদি ক্লাসের শিডিউল যদি কখনো পেছানোর প্রয়োজন হয় তাহলে আমি বলে দিব গ্রুপে, ঠিক আছে। আর সো এখন পর্যন্ত যে ফান্ডামেন্টাল ব্যাপারগুলো কথা হয়েছে আমি চাই সবার ক্লিয়ার থাকবে, একেবারে ক্লিয়ার থাকবে, যেন কোড করতে গেলে আমি কাউকে কোনো কোয়েশ্চেন করলে যেন সাথে সাথে উত্তরটা আপনারা দিতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। প্রোগ্রামিং শুরুটা আপনাদের শুরুর ফ্লোতে ঢুকাই দিতে পারলে পরে আর আমাকে লাগবে না, আপনারাই
মানে আগ্রহ জায়গা থেকেই নিজেরা আগে দিতে পারবেন। সো আপনার রানা ভাই আপনার ইন্ট্রোডাকশনটা পরিচয়টা দেন। ভাই একটা ছিল কোশ্চেন ছিল, হ্যাঁ, ওই যে মানে গেট সিএস ফাংশন আসলে মেইন কাজটা কি? এইগুলা গ্যাটসিয়াস আমারও ওটা দেখতে হবে। আমি বললাম না, সি সি প্রোগ্রামিং প্রায় 5-6 বছর পরে দেখতেছি। ওই যে পর্যন্ত ডকুমেন্ট করছি এগুলাই আমার দেখা হয়েছে। কারণ আমার এই মুহূর্তে এই কনসেপ্ট একেবারেই ক্লিয়ার না, দেখে তারপরে বলতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটু আমি যদি একটু টাইম পাই, মানে একটু ফ্রি টাইম পাই, তাহলে সি প্রোগ্রামিংয়ে আমি একটু প্র্যাকটিস করে সি প্রোগ্রামিংটা একটা জ্বালাই দিব। তারপরে হচ্ছে ইয়া রানা ভাই আপনার ইন্ট্রোডাকশনটা দেন একটু। জি ভাইয়া, আমি আফ্রিদি সালমান রানা। আমার গ্রামের জেলা হচ্ছে ঝিনাইদহ। আমি বর্তমানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি, ওকে ওকে, মানে অনার্স প্রথম বর্ষে। আচ্ছা, আপনার জামালপুর, এটা এটা কি ইউনিভার্সিটির নাম চেঞ্জ হয়েছে নাকি এটাই ছিল আগে? ভাই এটা প্রস্তাবিত নাম, এটা চেঞ্জ হবে। আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ হ্যাঁ ফজিলাতুন্নেসা হ্যাঁ মুজিব হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি। আমি এটাই জি ভাইয়া। জানতাম। হ্যাঁ, আচ্ছা। তো সমস্যা নাই, ওখানে আমার পরিচিত ছোট ভাই আছে, এখন মনে হয় 4th ইয়ারে পড়ে। জি ভাইয়া। হ্যাঁ, আর হচ্ছে সো কন্টিনিউ করে। আর ঝিনাইদহ, আপনার ঝিনাইদহ কোথায় বাসা? হ্যাঁ, সেটা আমার কালীগঞ্জ বাসা, কি কালীগঞ্জ থানা, বুঝছি। গ্রামে গ্রামে বাসা ভাইয়া। ঝিনাইদহ আমি অনেকবার গেছি, আপনাদের ঝিনাইদহ, যশোর, ও, কুষ্টিয়া অনেকবার যাওয়া হয়েছে। জি ভাইয়া। ঠিক আছে, কথা হবে ইনশাল্লাহ। সো আমি জি ভাইয়া। ইয়াগুলা দিয়ে দিব গুগল ক্লাসরুমে, আপনারা একটু দেখে নেবেন। আর এই ডকুমেন্টের যে কোডগুলো আছে সবাই প্র্যাকটিস করার ট্রাই করবেন, চেষ্টা করবেন ট্রাই করার। প্রবলেম, যেহেতু সি প্রোগ্রামিংটা সবাই টুকিটাকি জানেন, তাইলে আর কোনো প্রবলেম হবে না ওই কোডগুলো চালাতে। আর ওই কোডগুলো যদি সবাই ভালোভাবে বুঝে, মানে আসলে মানে বুঝে করে ফেলতে পারেন, তাহলে আমরা প্রবলেম সলভিংয়ে ঢুকলে আপনারা ইজিলি জিনিসগুলো আরও ক্যাপচার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, 11টার কাছাকাছি বেজে গেছে। ঠিক আছে, থাকেন তাহলে সবাই, আল্লাহ হাফেজ।